সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য। সাথে রয়েছে আমি ডক্টর শাবনাজ আফরিন। দর্শক, আমরা সবাই চাই নিজেকে একটু সুন্দরভাবে উপস্থাপন করতে। আজকে আমরা কথা বলবো অ্যাস্থেটিক সার্জারি ইন বাংলাদেশ এই বিষয়টি নিয়ে। এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার সাজ্জাদ খন্দকার, সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বার্ন প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, প্রেসিডেন্ট, সোসাইটি অফ অ্যাস্থেটিক সার্জারি বাংলাদেশ। চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই। স্যার, আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, আমরা ইদানিং খুব শুনে থাকি অ্যাস্থেটিক সার্জারি এই বিষয়টি। স্যার, শুরুতেই আপনার কাছ থেকে শুনে নিব অ্যাস্থেটিক সার্জারি বলতে আমরা কি বুঝি এবং এটার সাথে প্লাস্টিক সার্জারির যে একটি সম্পর্ক এটিও স্যার শুনবো। প্লাস্টিক সার্জারি এটা হচ্ছে মেইন টার্ম, যে প্লাস্টিক সার্জারি। এই প্লাস্টিক সার্জারির মানে শাব্দিক অর্থের গ্রিক শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে প্লাস্টিকস। প্লাস্টিকস মানে হচ্ছে মোল্ডিং করা যায় যে জিনিস। তো প্লাস্টিক সার্জারির যে অনেকগুলো ব্রাঞ্চ আছে, অনেকগুলো উইং আছে। এই উইংগুলোর মধ্যে যেরকম ধরেন কনজেনিটাল ডিফর্মিটি, তার একটা উইং আছে, ট্রমা অ্যাক্সিডেন্ট তার একটা উইং, ক্যান্সার একটা উইং আছে, তার মধ্যে একটা উইং হচ্ছে অ্যাস্থেটিক সার্জারি। সুতরাং এরকম যে 8-9টা উইং আছে বড় বড়, তার মধ্যে একটা ব্রাঞ্চ হচ্ছে অ্যাস্থেটিক সার্জারি। এটা হচ্ছে মনে করেন যে টোটাল প্লাস্টিক সার্জারি 10 to 15% হচ্ছে অ্যাস্থেটিক সার্জারি। আর অ্যাস্থেটিক সার্জারির শাব্দিক অর্থ হচ্ছে মানে নিজের মানে চেহারাকে সুন্দর করা, সোজা কথা বাংলা ভাষায়। কারণ এমন কোনো মানুষ পাবেন না যে নিজের চেহারাকে সুন্দর করতে চায়। সবাই চায় নিজেকে একটু সুন্দরভাবে প্রেজেন্ট করতে, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা, নিজেকে সুন্দর চাওয়া, এটা একটা গণতান্ত্রিক অধিকার, এটা সবারই অধিকার আছে। তো চেহারা সুন্দর বলতে অ্যাকচুয়ালি এটা কিন্তু আবার অনেক দেশ তো দেশ ভেরি করে। যেমন ধরেন আমাদের হোয়াট ইজ বিউটি, বিউটি হচ্ছে একটা এমন জিনিস যা ইয়েট নট সেটেলড, তাই না? এটা ভেরি করে, এটা কালচার টু কালচার ভেরি করে, সোসাইটি টু সোসাইটি ভেরি করে, প্লেস টু প্লেস ভেরি করে এবং টাইম টু টাইম ভেরি করে। তো সুতরাং অ্যাস্থেটিক সার্জারিরা যারা চেহারা সুন্দর করতে চায়, বয়সের ছাপটাকে মানে কমিয়ে দিতে চায়, আরও নর্মাল চেহারা আছে কিন্তু এর চেয়ে আরও একটু মডিফিকেশন করে তার নিজের চয়েস মতো করতে চায়, এগুলো। আর কিছু আছে যেগুলো জন্মগতভাবে একটু সমস্যা, যে নাকটা একটু বোচা হয়ে গেছে, তারপরে কানের একটু সমস্যা আছে, চোখের পাতার সমস্যা, এগুলোকে সে নর্মাল করে যাচ্ছে অ্যাস্থেটিক সার্জারির মাধ্যমে। সুতরাং এগুলোর কারণে অ্যাস্থেটিক সার্জারি মানে এতটা বেশি জনপ্রিয়। স্যার, কি কি ধরনের অ্যাস্থেটিক সার্জারি রয়েছে? অ্যাস্থেটিক সার্জারির কিন্তু ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে ফিমেল, এরাই আসে, ফিমেলরাই বেশি আসে। অ্যাবাউট মানে 85% হচ্ছে ফিমেল, 10 to 15% মেলরা আসে তাদের অ্যাস্থেটিক সার্জারির জন্য। এবং অ্যাস্থেটিক সার্জারি যারা করতে আসে তাদের কিন্তু কিছু কমন ক্রাইটেরিয়া আছে, একটা করলে আরেকটা করবে, এই একটা, এবং একসঙ্গে অনেকগুলো সার্জারি তারা করতে চায়। এবং ওরা মানে অ্যাস্থেটিক সার্জারি যারা করতে চায় তারা একটা নেশার মতন। তো সুতরাং আমরা সবসময় বলি অ্যাস্থেটিক সার্জারি অবশ্যই করা যাবে, এটা আমি তো আগে বলেছি এটা গণতান্ত্রিক অধিকার, তবে ইট শুড বি রিয়েলিস্টিক অ্যান্ড এটা হচ্ছে একটা রিয়েল ডিমান্ডিং থাকতে হবে, হ্যাঁ, মানে বাস্তবতা থাকতে হবে এর মধ্যে। সাধারণত অ্যাস্থেটিক সার্জারির জন্য আমাদের কাছে যে ক্লায়েন্টগুলো না আসে, সেটা যদি আমার উপর থেকে নিজ দিয়ে চিন্তা করি, তা মাথার চুল যাদের কমে যায়, টাক হয়, টাক মাথায় চুল গজানো, এই একটা কারণে আসে। বিভিন্ন মাথায় চুলের সমস্যা নেই, ছেলেরাও আসে, মহিলারাও আসে। মুখের কাছে আসলে মুখের যে চামড়া, স্কিন, এটাকে টান টান করার জন্য আসে, বয়সের কারণে কিছুটা হয়তো মুখের চামড়া একটু হয়ে যায়, সেটাকে টান টান করার জন্য আসে। নাকের মানে বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধন করার জন্য অ্যাস্থেটিক রাইনোপ্লাস্টি করতে আসে। কানেরও অ্যাস্থেটিক আছে, অটোপ্লাস্টি বলে এটাকে। আবার নেকেরও এরকম চামড়া ঝুলে গেলেও সেটাকেও নেক লিফটিং করা হয়, এই কথা। ব্রেস্টের অপারেশন অনেক ধরনের আছে, এখানে ছেলেরা কিছু আসে, তাদের অনেক সময় গাইনোকোমেশিয়া, যেটা মেল ব্রেস্ট ডেভেলপমেন্ট বলে, এটার জন্য আসে। তারপরে মহিলাদের ব্রেস্টের জন্য যেগুলো না আসে, মেইনলি যে অনেক মহিলা আছে যাদের ব্রেস্ট অনেক বড়, কষ্ট পায় তারা, এবং এটা কিন্তু অ্যাস্থেটিকের চাইতে বেশি ডিমান্ডিং হচ্ছে ক্লিনিক্যাল কারণ, এই কারণে তারা আসে। এদিকে রিডাকশন প্লাস্টিকগুলো ছোটো করে দেওয়া হয়। অনেকে ব্রেস্ট ছোট, সেটাকে বড় করার জন্য আসে। অনেকে ব্রেস্ট একটু শেগিং হয়ে গেছে, সেটাকে লিফট আপ করার জন্য আসে, ইত্যাদি ব্রেস্টের এই জিনিসগুলোর জন্য আসে।
তারপর একটু নিচে আসলে পেটের মেদ, ভুঁড়িতে চর্বি, পেট পেন্ডুলাস হয়ে ঝুলে গেছে, এটার মেদ ভুঁড়ি কমানোর জন্য অথবা পেন্ডুলাস অ্যাবডোমেনকে ঠিক করার জন্য আসে। আর অ্যাজ এ হোল বডির আরও লিফটিং। সুতরাং এন্ডলেস জব, অ্যাস্থেটিক সার্জারি প্রচুর আছে, এন্ডলেস জব অ্যান্ড এন্ডলেস ডিমান্ড সুতরাং আছে। এগুলার কারণেই সাধারণত আমাদের দেশে অ্যাস্থেটিক সার্জারি রোগীরা আসে। আচ্ছা স্যার, চুল পড়া খুব কমন একটি সমস্যা আমাদের দেশে, এবং হেয়ার প্ল্যান্টের কথা আমরা অনেক শুনে থাকি। স্যার এই বিষয়টি সম্পর্কে যদি একটু বলতেন। চুল পড়া ছেলেদেরও হয়, মেয়েদেরও হয়। ছেলেদের চুল পড়া প্যাটার্ন একটু অন্যরকম, আর মেয়েদের সাধারণত স্মৃতি যে হয়, যে জায়গায় স্মৃতি জানে চুলটা পাতলা হয়ে আসে, একদম বড় টাক পড়ে না, তার চুল পাতলা হয়ে আসে। এখন প্রথমে এর জন্য কিছু মেডিসিনের চিকিৎসা আছে। এই মেডিসিনের চিকিৎসাগুলো দিয়ে এই রোগীগুলোকে প্রথমে চিকিৎসা করা হয়। এই প্রথমে হচ্ছে যে চুল পড়ার 200 কারণ, 200 থেকে 250 কারণ আছে চুল পড়ে যাওয়ার। এই মেডিকেল চিকিৎসাগুলো দিয়েই এই চিকিৎসা করা হয়। যদি এরপরও লাগে তখন পিআরপি নামে একটা আছে, ব্লাড নিয়ে ব্লাডটাকে কনসেন্ট্রেট মানে ওই প্লাটিলেটটাকে সেন্ট্রিফিউজ করে আলাদা করে নিয়ে এর সঙ্গে কিছু গ্রোথ ফ্যাক্টর মিশিয়ে আবার মাথায় ইঞ্জেকশন দেওয়া হয়, কয়েকটা সিটিং লাগে। আবার হেয়ার করতে লেজারও আছে, ওই লেজার দিয়ে অনেক সময় করা যায়। আরও কিছু আছে, ছেলে মানুষের বড় টাক থাকলে স্কাল্প রিডাকশন, আস্তে 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 চামড়াটা ফেলে দেওয়া যায়। তারপরে অনেক সময় মাথার নিচে একটা এক্সপান্ডার মানে বেলুন বসায় মাথার চামড়াটা বড় করে নেওয়া, যে জায়গায় চুল আছে, তারপরে টাক এরিয়াটাকে ফেলে দিয়ে ওটাও কভার করা যায়। এগুলো প্রসিডিওর আছে, সেগুলো হেয়ার গ্রাফট না। আর হেয়ার গ্রাফট বা হেয়ার ট্রান্সপ্লান্ট এটা হচ্ছে লাস্ট এপিসোড। এটা হচ্ছে একটা প্রসিডিওর যেখানে মাথার পিছনে যে জায়গায় চুল আছে, এটাকে ডোনার সাইড বলে, সেখান থেকে চুল নিয়ে যে জায়গায় টাক আছে সেই জায়গায় নিক করে ফুটো করে ওই চুলগুলোকে বসিয়ে দেওয়া হয়। এটা অনেকগুলো মেথডে করা যায়, অনেকভাবে করা যায়, অনেক মেশিন দিয়ে করা যায়। রোবোটিক হেয়ার ট্রান্সপ্লান্ট আছে, সেমি রোবোটিক হেয়ার ট্রান্সপ্লান্ট আছে, একটা হচ্ছে আপনার ম্যানুয়াল আছে, এইভাবে। এবং এটা হচ্ছে মোস্ট স্যাটিসফ্যাক্টরি আমাদের দেশে এখন যে হেয়ার ট্রান্সপ্লান্ট যে প্রসিডিওরে হয়, এটা মোস্ট রিলায়েবল এবং এখন রেজাল্ট অত্যন্ত ভালো আসতেছে এই হেয়ার ট্রান্সপ্লান্ট। আচ্ছা স্যার, আপনি ব্রেস্টের কিছু অ্যাস্থেটিক সার্জারি কথা বলছিলেন এবং সাথে বলছিলেন যে ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা এখানে অনেক বেশি। স্যার এই বিষয়টি সম্পর্কে শুনবো। ব্রেস্টের সার্জারির মধ্যে যেটা বললাম আর কি, যেটা মানে সাইজ নিয়ে একটা কনসার্ন, আর হচ্ছে শেগিংনেস নিয়ে একটা কনসার্ন হলে সাইজ বড় করার জন্য সাধারণত সিলিকন ইমপ্লান্ট ব্যবহার করা হয়। একটা ডিভাইস, একটা জেলের ডিভাইস, একটা ব্যাগের মতন থাকে, সিলিকন ইমপ্লান্ট ডিভাইসটা দিয়ে ব্রেস্টটাকে আপনার বড় সাইজ বড় করা হয়। আর ছোটোটাকে যেটা আমরা করি সেটা রিডাকশন মেয়োপ্লাস্টি বলা হয়, কিছু অংশ ফেলে দিয়ে একটু হালকা দাগ থাকে সেই অপারেশনের পরে। আবার শেগিং ব্রেস্ট থাকলে ব্রেস্ট লিফট আপ সার্জারি আছে, এগুলো বিভিন্ন বিভিন্নভাবে এগুলো করার জন্য আসে। আর ছেলেদের গাইনোকোমেশিয়া থাকলে সেটা লাইপোসাকশন করেও আমরা ওইটাকে সারিয়ে তুলতে পারি, অথবা মাঝে মধ্যে সারকাম এরুলার ইনসিশন, এমনভাবে ইনসিশন দেওয়া হয় যেন দাগ না থাকে, গ্ল্যান্ডটাকে বের করে দেওয়া যায়। এটা হচ্ছে ব্রেস্টের ব্যাপার। আচ্ছা স্যার, মেদ ভুঁড়ি কমানোর জন্য এই ক্ষেত্রে অ্যাস্থেটিক সার্জারি কিভাবে ভূমিকা রাখছে? মেদ ভুঁড়ি তার এমনি হয় না, তাই না? মেদ ভুঁড়ি তো নিশ্চয়ই কারণ আছে। এই জন্য মেদ ভুঁড়ির কমানোর প্রথম যে জিনিসটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আর এক্সারসাইজ এবং ডায়েট কন্ট্রোল করতে হবে। এই তিনটা জিনিস অবধারিত। তারপরে প্লাস্টিক সার্জারির কিছু প্রসিডিওর আছে যারা হেল্প করবে এই ব্যাপারে। যেমন ধরেন একটা মহিলা, তার বয়স 30-40 বছর হয়ে গেছে, তার 2-3টা বাচ্চা আছে, পেট ঝুলে পড়ছে, তার ব্যায়ামও করতে পারে না ঠিক মতো, টামি টাক অপারেশন বলে বা অ্যাবডোমিনোপ্লাস্টি, যত চর্বি চামড়া বেশি সব ফেলে দিয়ে পেটটাকে প্লেন করে দেওয়া। আবার লাইপোসাকশন আছে, সেই লাইপোসাকশন মেশিন দিয়ে আপনার ইয়েগুলো করা হয়, চর্বিগুলো বের করে দেওয়া হয়। এটা চর্বি বের করে দিলে তখন পরবর্তী পর্যায়ে সে ব্যায়াম করতে পারে। আর প্লাস্টিক সার্জারির মেইন অংশটা হচ্ছে, একটা মোটা লোক যখন পাতলা হয়ে যায় তখন কি হয়, তার চামড়াগুলো ল্যাক্স হয়ে যায়, ঝুলে যায়, এইটাকে রিকনস্ট্রাকশন করতে হয়, টাইটনেস নিয়ে আসতে হয়। তখন রিজুভিনেশন করার জন্য তখন প্লাস্টিক সার্জারি একটা বড় রোল থাকে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।
দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক যে পরামর্শ দিলেন, আশা করি আপনাদের তা কিছুটা হলেও উপকারে দিবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন।